এই পাশে ভারতের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার শুটিয়া, আর ওই পাশে বাংলাদেশের মধ্যে রয়েছে যশোর জেলার ঘিবা। মানে ওইখানে খেজুর গাছে উঠে গাজন সন্ন্যাসীরা এই নীল পুজোর সময় নাকি, মানে বর্ডার তখন অত কড়াকড়ি ছিল না, বর্ডার খোলা ছিল তখন। এখান থেকে যারা মানে তারা ওই শিকারপুরে বাজারে গিয়ে বাজার করতে যেত, ওরা কাপড় কাটছিল, কাপড় কাটছিল মানে শিবলিঙ্গের উপরে। মানে প্রত্যেকবার এরকম ওই দিঘির থেকে আপনারা তোলেন বাবাকে, তুলে পুজো করেন, আপনাদের কোনো অসুবিধাও হয় না। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোস্তফাপুর শিব মন্দির দেখার জন্য। যেতে যেতে চোখে পড়লো জেলেরা কিভাবে মাছ ধরে। দেখো এখানে এই জালের সাহায্যে এই বিলের থেকে এভাবেই জেলেরা মাছ ধরে থাকে। আর এই রাস্তার দুপাশে এই পাটকাঠি এখন শুকানো হচ্ছে, যেহেতু পাট কাটা হয়েছে তারপরে। আর এখানকার প্রকৃতি পরিবেশ কিন্তু অনবদ্য, খুব সুন্দর প্রকৃতি পরিবেশ, সেটা চোখে পড়ার মতো। রাস্তার দুপাশে পাটকাঠি শুকানো হচ্ছে। আর এই দুপাশের যে জমি ছিল এটা একসময় এখন জলাশয়ের মতো হয়ে গেছে। এই জমি থেকেই পাট কাটার পরে সেই পাট জাগ দেওয়া হয়েছিল, এবং সেই পাট জাগ দেওয়া পাট এই বেছে বেছে এই পাটকাঠি ছাড়িয়ে তারপর এখন কিন্তু এই রাস্তার দুপাশেই শুকানো হচ্ছে। আর রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে সবুজ প্রকৃতি। আর দেখতে পাচ্ছ আমার ডান দিকে এখন বর্ডার সীমান্ত রয়েছে, মানে এই বর্ডার সীমান্তে এই তার কাটা এখন কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখন আছি শুটিয়া, আর ওই পাশে বাংলাদেশের মধ্যে রয়েছে যশোর জেলার ঘিবা। এখানে এই তার কাটার ফেন্সিংয়ের পাশে বিএসএফের গার্ড রয়েছে। আর এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। বিএসএফের জওয়ানরা এখানে যদি বুঝতে পারে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা হয়েছে, তাহলে কিন্তু তারা ভিডিও বা ফটো ডিলিট করে দেবে। তার জন্য কিন্তু এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা একদমই উচিত নয়। তো আমরা একটুখানি ভিডিও করেছিলাম, আর সেটাই তোমাদের দেখাচ্ছি যে এরকমভাবেই কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এই অঞ্চলটা এপাশে এরকমই লাগছে, ওপাশে কিন্তু বাংলাদেশ রয়েছে। সেখানে এখানকার চাষিরা ওপাশে গিয়ে চাষবাস করে বিএসএফদের থেকে পারমিশন নেওয়ার পরে। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি বাঙ্গানি নামক গ্রামে। এই বাঙ্গানি গ্রামে হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে থাকে। আর এই সম্পর্কিত একটা ভিডিও আমার ইউটিউবে রয়েছে, তোমরা চাইলে গিয়ে বাঙ্গানি নামক গ্রামের ভিডিওটি দেখে নিতে পারো। আর এখন আমরা পার হচ্ছি এই বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোটা কিন্তু দুর্বল একটা সাঁকো, আর সেই দুর্বল সাঁকের উপর দিয়েই আমাদেরকে পার হতে হচ্ছে, কারণ আমরা যাব মোস্তফাপুর। তো বন্ধুরা, এই বাঁশের সাঁকোটা পার হতে আমাদেরকে দিতে হলো 10 টাকা। বন্ধুরা, এই জায়গাটার নাম হলো আশারু বার্ডিং জোন। আশারুতে অবস্থিত এই বার্ডিং জোনটা কিন্তু ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটা জায়গায় তোমাদের নিয়ে এসেছি, এবং এই জায়গাটার নাম হলো মোস্তফাপুর। বাংলাদেশের মানে ভারতের শেষ গ্রাম বলা যায় এটা, এই মোস্তফাপুর ভারতের শেষ গ্রাম। আর ওপাশে রয়েছে বাংলাদেশের বর্ডার, এবং তার ওই পাশে রয়েছে শিকারপুর, বাংলাদেশের মধ্যে রয়েছে শিকারপুর। আর এখানে এটার জায়গাটার নাম হলো মোস্তফাপুর। আর এই মোস্তফাপুর শিব মন্দিরে আমি আজকে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হলো শিব মন্দির। এই শিব মন্দির অনেক প্রাচীনতম শিব মন্দির। এই মন্দিরটা অনেক জাগ্রত, এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসে। আর এই জায়গাটা একদম ভারত বাংলাদেশের মানে একদম সংলগ্ন একটা জায়গা। এই যে জায়গাটা রয়েছে, এই যে ওপাশে এই যে তার কাটা, এখান থেকেই দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে বাংলাদেশ। এই যে এই পাশটা, এখানে হচ্ছে সব হচ্ছে ওই পাশটায় বাংলাদেশ। আর এইখানে এই যে জলাশয়টা রয়েছে, এই জলাশয় অনেকে মাছ টাছ ধরে, এবং এই পুকুরটার ওই পাশেই রয়েছে বাংলাদেশ। আর এইখানে এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাই হলো শিব মন্দির, মোস্তফাপুর শিব মন্দির। অনেকেই নাম শুনেছো, বা তোমরা অনেক ভিডিওতে দেখবে যে এই মোস্তফাপুর শিব মন্দির দেখানো হয়েছে। এবং এই মোস্তফাপুর শিব মন্দির খুবই জাগ্রত মন্দির, অনেক দূর দূরান্ত থেকে আসে। আর এখানে এই যে বটগাছ আছে, এবং বটগাছের পাশে এই যে পুকুরটা আছে, শিবকে তোলা হয়, এবং সেই শিব লিঙ্গ এখানে পুকুরের থেকে তুলে তারপর এখানে এই মন্দিরে পুজো করা হয়। তো তোমাদের আগে এই জায়গাটা দেখাই, এই জায়গাটা কতটা সুন্দর সেটাই দেখাই। দেখতে পাচ্ছ এই যে সুপ্রাচীন এই যে বটগাছ, এটা অনেক পুরনো বটগাছ, এবং এই বটগাছের নিচে এই যে এখানেও শিবলিঙ্গ রয়েছে। আর এই পাশে আরেকটা মন্দির রয়েছে। এই মন্দিরে তো কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আগে তোমাদের দেখাই এই ছোট মন্দির। এই ছোট মন্দিরের ভিতরে এই শিবলিঙ্গ রয়েছে, একবার দেখাই ভিতরে।
এটা এখানে রয়েছে শিবলিঙ্গ, এখানে শিবলিঙ্গ রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ রয়েছে এবং আরও অনেক ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে। এখানে লেখা রয়েছে মোস্তফাপুর সর্বজনীন শিব মন্দির, শিবলিঙ্গ দাতা শ্রী প্রকাশ চন্দ্র মণ্ডল মোস্তফাপুর, আর পার্বতীর মূর্তিদাতা সর্বেন নায়েক দিল্লি। আর এটা হচ্ছে তারিখটা দেওয়া আছে 12/8/2019। তো এখানে যে পার্বতী মায়ের যে মূর্তি সেটা দান করেছিল দিল্লি থেকে সর্বেন নায়েক, আর শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ দান করেছেন প্রকাশচন্দ্র মণ্ডল, শ্রী প্রকাশচন্দ্র মণ্ডল, ইনি দান করেছেন। তো এখানে সেই শিবলিঙ্গ আর মূর্তি এখানে রয়েছে। এখানে রয়েছে এই বড় জলাশয়, আর এই জলাশয়ের পাশে এই বটগাছ রয়েছে, আর বটগাছের নিচেই রয়েছে মন্দিরটা। এপাশেও এরকম মন্দির রয়েছে, মন্দিরের চূড়ার উপরে দেখতে পাচ্ছি এখানে মাইক লাগানো রয়েছে। তো কোনো অনুষ্ঠান যখন হয় তখন এই মন্দিরেই মানে যখন কিছু হয় তো এখানে এই মাইক দিয়ে মানে তখন এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। আর এপাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশের শিকারপুর রয়েছে ওই পাশটায়। আর এখানে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে। আর এই যে বটগাছ, এই বটগাছে দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন মানত স্বরূপ এখানে ইট বেঁধে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যখন মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তারা কিন্তু এসে এই ইট আবার খুলে দেবে। তো বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে তাদের মনস্কামনা নিয়ে, এবং মনস্কামনা যখন পূর্ণ হয়ে যায় তখন তারা এই ইট আবার খুলে দিয়ে যায়। বন্ধুরা, এই যে সেই দিঘি, এখান থেকেই প্রতি বছর শিব এখান থেকে উঠে আসে এবং এসে এই মন্দিরে শিবকে অধিষ্ঠান করা হয় এবং সেখানে শিবের পুজো করা হয়ে থাকে এই মন্দিরে। সেই মন্দিরটা তোমাদের এখন দেখাচ্ছি। এই যে বড় দিঘিটা রয়েছে, এই দিঘি থেকেই শিবলিঙ্গ তোলা হয় পুজোর আগে। তো তারপরেই শিবের পুজো করা হয় এখানে। তো এটা হচ্ছে সেই মন্দির। এখানে লেখা আছে কিছু, সেটা তোমাদের দেখাবো। এখানে লেখা আছে ভোলে বাবা পার করেগা, বোম বোম তারক বোম, ভোলে বাবা পার করেগা, এটা এখানে লেখা আছে। আর এর মধ্যে লক করা আছে, ভিতরে কিছু মানে সেরকম কিছু বোঝা যাচ্ছে না ভিতরে। তো এখানেই পুজো করা হয়ে থাকে। এখানে প্রত্যেক বছর যখন শিব মানে নীল পুজো করা হয়, চৈত্র মাসে শেষের দিকে নীল পুজো হয়, তখন ওই দিঘি থেকে শিবলিঙ্গ তুলে তারপরে এখানে প্রতিষ্ঠান করে তারপরে শিব পুজো করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কীরকম, তোমাদের একবার দেখাই। এই বারান্দাটা আগে ছিল না, এখানে যে শিব মন্দিরের এই যে বারান্দাটা, এই বারান্দাটা নতুন করা হয়েছে। এর আগে এই বারান্দাটা ছিল না। মানে এখন মন্দিরটা অনেকটাই বৃহৎ লাগছে, অনেক মানে অনেক বড় হয়ে গেছে, আগে এত বড় ছিল না। তো এইখানে যে পরিবেশ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা জায়গা, খোলামেলা জায়গা। এখানে অনেকে এখানে পাট শুকাতে দিয়েছেন, আর এখানে পাটকাঠি এখানে শুকাতে দিয়েছে, এখানেও পাটকাঠি শুকাতে দিয়েছে। আর এখানে অনেকে বসে আছে, এখানে একটা বটগাছ রয়েছে মন্দিরের সামনে, এখানে অনেকেই এখানে বসে আছে। তো এখানে অনেকে পাট শুকাচ্ছে। তো আপনাদেরকে জিজ্ঞাসা করব যে এইখানকার সম্পর্কে। বলছি এইখানে পুজোটা কখন হয়? চৈত্র মাসের শেষে, চৈত্র মাসের শেষের দিকে। এটা যখন পুজোটা হয় তখন শুনেছি এই দিঘির থেকেই বাবা শিবকে তুলে তারপর তার পুজো করা হয়। হ্যাঁ। আচ্ছা, আর এখানে কদিন মেলা মানে পুজো হয়? এখানে পয়লা বৈশাখ পর্যন্ত মেলা হয়। আচ্ছা, 2 তারিখ পর্যন্ত হয়। 2 তারিখ পর্যন্ত হয়। বৈশাখ মাসের 2 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, চৈত্র মাসের শেষের থেকে শুরু হয় আর বৈশাখ মাসের 2 তারিখ পর্যন্ত চলে। 27 তারিখ থেকে শুরু হয়, চৈত্র মাসের 27 তারিখ থেকে বৈশাখ মাসের 2 তারিখ পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর এইখানে অনেক দূর দূরান্ত থেকে কি আসে? অনেক সন্ন্যাসীরা শুনেছি আসে এখানে। তাও মোটামুটি কতজন সন্ন্যাসী আসে? এবার হয়েছিলেন ধরেন 145 জন। 145 জন সন্ন্যাসী এখানে এসেছিল। আচ্ছা, সন্ন্যাসীরা এখানে আসে পুজো করে নাকি এখানে, নাকি কি করে সন্ন্যাসীরা এসে? সন্ন্যাসী এমনি বাউন তো আছে আলাদা পুজো করার জন্য, আর সন্ন্যাসীরা আছে যারা 1 মাস ধরে পালে, বাবার নামে থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পুরো নিরামিষ ভোজি যারা, আচ্ছা ঠিক আছে, সিদ্ধ। আচ্ছা আচ্ছা, যেমন বাবা মা মারা গেলে যেমন হচ্ছে পালতে হয় না, সেইভাবে পেলে চলে। আচ্ছা আচ্ছা, মানে ওনারা আসেন এবং ওনাদের সন্ন্যাসীর একটা মানে যে পুরো সন্ন্যাসীর টিমটাকে পরিচালনা করে।
তাদের তার কি জন্য লোক আছে, তারা একটা কমিটি আছে তার হ্যাঁ জন্য। তাদের জন্য কমিটি আছে হ্যাঁ। এবং 145 জন সন্ন্যাসী মানে তো মানে অনেক সন্ন্যাসী, হ্যাঁ। তো তাদের একটা কমিটি আছে, তাদের একটা পরিচালনার জন্য যে সন্ন্যাসীর গুরু যে আছে, হ্যাঁ যে পরিচালনা হ্যাঁ, মূল করে, সন্ন্যাসী আছে। মূল সন্ন্যাসী যে সে পরিচালনা করে। হ্যাঁ। আবার ওনারা আসেন এখানে পুজো করেন, এখানে থাকেন নাকি এখানে? ওই থাকে যে কদিন পুজো হয়, এখান থেকে কোথাও যায় না, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, এখানেই থাকে। এখানে থাকে। আচ্ছা, তো এই যে যে মানে এই অনুষ্ঠানটা যখন হয় তখন আপনারা মানে এখানে আসেন নাকি? এখানে হ্যাঁ, হ্যাঁ। আপনারা সহযোগিতা করেন? হ্যাঁ, সে তো অবশ্যই, গ্রামের পরে মানে এই মন্দির মানে পুজোটা সম্পূর্ণ এই গ্রামবাসীরাই করে? হ্যাঁ গ্রামবাসীরা করে। আর এখানে কি মেলা টেলা কিছু হয়? হ্যাঁ, মেলা তো হয়, বিশাল মেলা মেলা হয়। কোথায় মেলা হয়? এখানেই হয়। এই যে এই জায়গা, আচ্ছা এইখান দিয়ে মেলা হয়? হ্যাঁ, প্রচুর মেলা এখানে, বিরাট বড় মেলা। আচ্ছা আচ্ছা এই জল তো তখন থাকে না, জল তো শুকিয়ে যায়, ওইদিকে আচ্ছা, আচ্ছা। প্রচুর মেলা সব। আচ্ছা আচ্ছা, মানে এই যে এইখান দিয়েও মাঠ বসে? না, হ্যাঁ আচ্ছা, মানে পুরো এই জায়গায় এই সব পুরো জায়গাটায় দোকানপাট আছে, বসে? হ্যাঁ। বুঝতে, আচ্ছা চৈত্র চৈত্র মাসে মাসের আসবে, শেষের হ্যাঁ। দিকে, হ্যাঁ অবশ্যই ওই সময় আসবো। আর 28 তারিখে আসলে, চৈত্র মাসের 28 তারিখে নীল পুজো বলে ওই নীল দিনটা। পুজো বলে আর কি, নীল পুজো। আচ্ছা, এইখানে যদি কেউ মানে আমরা তো বাইকে যারা আসতে পারবে না তারা কি করে আসবে? মানে গাড়িতে আসে, মানে বনগাঁ থেকে কি করে আসা বনগাঁ যায়? থেকে এখনো হচ্ছে আষাঢ় পর্যন্ত বাসে আসে, তারপরে আচ্ছা। ওখান থেকে অটো আসছে। আচ্ছা, মানে আশারু থেকে চলে আসা যায়, মানে বনগাঁ থেকে মতিগঞ্জের থেকে মনে হয় বাস, মতিগঞ্জ থেকে বনগাঁ থেকে মতিগঞ্জ, হ্যাঁ। মতিগঞ্জ থেকে বাসে করে আশারু, আষাঢ় এবং আশারুর থেকে আবার অটোতে করে এই অটো মুস্তাফাপুর। আছে, টোটো আছে, যে যেমন যেভাবে আসতে পারে। আপনারা যখন যান মানে কোনো জায়গায় ধরুন ওইদিকে যেতে হয়, তখন কি আপনাদের এখানে মেইন যে বাজারটা সেটা কোথায়? আমাদের মেন বাজার তো এমনি গাঙ্গুলিয়া বাজার, আর এমনি বনগাঁ, বনগাঁও আছে। যান আর কি? হ্যাঁ, বাগদা আছে। বাগদা, হ্যাঁ, মানে বাগদা থেকেও তাহলে আপনারা মানে বাগদা থেকেও যারা আসবে বাগদা থেকেও আসতে পারে আর কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝলি। আচ্ছা 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 আচ্ছা, এটা তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আশারু হয়ে আসলে অনেকটা শর্টে আসা যাবে। আসা যায়। এখানে কি আগে বাস চলতো? হ্যাঁ, বাস চলতো, কিন্তু এখন বাস এই করোনার পরের থেকে বন্ধ। করোনার পরের থেকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে আবার কি চালু হবে বলে কোনো আশা আছে? করছে না, মানে আপনাদের কি সমস্যা হচ্ছে এর জন্য? আমাদের তো অবশ্যই সমস্যা, বাস না চলে সমস্যা না। সমস্যা হলো এই, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে ওই যে আপনাদের যোগাযোগ মানে আপনারা যে যদি যান বনগাঁর দিকে যান তাহলে আপনাদের অনেক ঘুরপথে যেতে হচ্ছে বা অনেক পাল্টে আরো বেশি বাস ভাড়া নিচ্ছে, হ্যাঁ, অটোতে ভাড়া নিচ্ছে বেশি। বেশি। এবার যদি ডিরেক্ট যদি কোনো বাস থাকতো, আর বাস থাকতো কম পয়সায় চলে যেত বনগাঁ। হ্যাঁ, কারণ আপনাদের যদি কখনো যদি মালিদার থেকে হচ্ছে বনগাঁয় যেত বাস। আচ্ছা আচ্ছা 25 টাকা হয়ে যেত, এখন 50 টাকা 55 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে হসপিটাল কোথায় আছে? যে বাগদা বাগদা হসপিটাল। গ্রামীণ হসপিটাল। আচ্ছা, মানে এমনিতে বনগাঁও তো হসপিটাল আছে কি? হ্যাঁ, বনগাঁও কি কখনো কি বনগাঁও যাওয়া হয়? হ্যাঁ, বনগাঁয় তো অবশ্যই যাওয়া হয়। তো আর্জেন্ট এখানে যদি না হয় বনগাঁয় ট্রান্সফার করে দেয়, এবার বনগাঁয় যদি না হয় কলকাতায় ট্রান্সফার করে দেয়, মানে এইভাবেই আপনারা। আচ্ছা, এখানে সমস্যা কিছু হচ্ছে কি আপনাদের? ধরুন পানীয় জলে যে জল টিউবওয়েল আছে, এরকম কোনো মানে জলের কি কোনো এখানে করা হয়েছে যে? না না, এই কোনো নেই। নেই, না না, সরকারি মানে এই কল ছাড়া এমনি অন্য কোনো নেই? এমনি কোনো ট্যাপ কল নেই। ট্যাপ কল নেই? না। এর অনেক জায়গায় কিন্তু এটা করেছে যে এই ট্যাপ কল সিস্টেমটা করেছে, কিন্তু জল নেই। জল নেই। আচ্ছা, মানে মোটর সিস্টেম নেই? না, সব সিস্টেম নেই। আচ্ছা স্কুল মাঠে একটা আছে, ওটা আছে তোমার 6 টাকা। সজল ধারা। আচ্ছা, ওটা তো টাকা নিয়ে টাকা, নেয়। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, ওটা মানে ওটার কথা বলছি না, আমি বলছি যে এই যে না, তাছাড়া অন্য কোনো নেই। সৌর বিদ্যুতে যেটা চলে আর কি, না না, সৌরবিদ্যুতে নেই। সেটা নেই। ওসব কোনো কল নেই আমাদের গ্রামে। মানে এটার জন্য আপনাদের সমস্যা হয়। আপনারা কোন জল খান তাহলে? আমরা এই কলের জল খাই। জল কিনে খেতে হয়, মানে এইখানে তাহলে জলের সমস্যা রয়েছে। সাধারণ যে ঘরোয়া কল আছে, তাতে আমরা ওই থালা বাসন ধুই। হ্যাঁ, কিন্তু ওই জল তো খেতে পারবেন না, কারণ ওটা আর্সেনিক আছে। কোনো একটা অনুষ্ঠানেও কিনা জল লাগে। বিশেষ করে এই মন্দিরের সামনে এই কল ছাড়া আর কোনো জলের ব্যবস্থা নেই। কোনো কল নেই। এই মন্দিরে, বিশেষ করে এই মন্দিরে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, তো তাদের এই জল খেতে হয়, এই কলের জল খেতে হয়। এই কলের জল খেতে এতে মোটর লাগাই দেওয়া হয়। আচ্ছা, মানে এছাড়া আর কোনো নেই, অপশন নেই। তো এটা তো মনে হয় আর্সেনিক আছে না? হ্যাঁ, আর্সেনিক তো আর্সেনিক অবশ্যই আছে। কিন্তু কিছু করার নেই, মানে একটা মন্দিরের সামনে এখানে একটা কল অন্তত এখানে দিতে পারে, বা আশেপাশে আপনাদেরও তো কিনে খেতে হয়, সেইভাবে দিতে পারে। নেই,
কোনো ট্যাকক কল নেই গ্রামের ভিতরে। আচ্ছা, মানে যখন আছে আছে 80 পাইপের 40 পাইপের কল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা কত দূর? ও তো অনেক দূর। আচ্ছা, এই পাড়ার ভিতরে একটাই কল। একটাই কল আছে, একটাই কল। বুঝতে পেরেছি। কিন্তু ওখানে তো তাহলে অনেক লম্বা লাইন লেগে যায়। হ্যাঁ, অনেক লোক ও জল বেশি একটা খায় না। আচ্ছা, সব মানে ওই কিনেই জলটা খায়। অতটা ভালো না, কিনা জল নিয়ে আসে, সব কিনা জলই নিয়ে আসে বেশিরভাগ। কিনা জলই খাওয়া যায় না। যেটা হচ্ছে ওই যে ধরুন ওই সোলারে চলে, মোটর লাগানো, না, সোলারে ইঞ্জিনিয়ারিং এ 2-3টে ফিল্টার লাগানো থাকে না 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 ওসব আছে তো তোমার ওই শহর এলাকা। শহর এলাকায়। এইখানে এখনো পৌরসভা এলাকা হলে ওসব না, এখন গ্রাম এলাকাও দিচ্ছে। এবার আপনাদের এখানে নেই, আমাদের দিকে নেই। আপনাদের এখানে নেই। না, আচ্ছা, তো এখানে যারা দেখবে আর কি ভিডিওটার মাধ্যমে, তারা যদি উদ্যোগ নেয় এখানে, বিশেষ করে এই মন্দিরের সামনে, এটা তো অনেক বড় মন্দির, এখানে অনেক বড় পুজো হয়, বিশেষ করে এখানে একটা কল, আমার মনে হয় এখানে একটা কল, ওই যে ট্যাপ কলের মতো যেটা অটোমেটিক্যালি যেটা চলে, ওটা দিলে খুব ভালো হয়। ওটা নেই না, না, এই জন্য আপনাদের দাবি রয়েছে যে এটা আপনারা কি বলেন, যারা এখানে, যারা আপনাদের ভোটের জন্য বলে কি হবে, ও করে না। করে না, মানে শুধু ভোটের সময় আসে। হ্যাঁ হ্যাঁ, ও তো আছে, ভোটের সময় তো আছে। সবাই আসে হাত পেতে। ও 4 আনার জায়গায় 16 আনা, হ্যাঁ, কিন্তু তারপরে আর ভোট হয়ে গেলে ব্যাস। এসব বড় বড় নেতারা হচ্ছে পারলি আছে তোমার 1 লাখ টাকা খরচায় 1 লাখ টাকা দিতে পারেন, ওরা দিতে পারে। অবশ্যই দেয়নি। না, মানে এটা কি সম্পূর্ণ এই মন্দিরটা? এই মন্দিরটা গ্রামের হচ্ছে সবাই মিলে আছে থেকে করা হয়। আচ্ছা, ঠিক আছে, জনগণের টাকা। জনগণের টাকায়। মানে এটা কোনো সরকারি কোনো দানের না কোনো না, কিছু না। সরকারি কোনো নেই। দানের টাকা। আচ্ছা, ধরো তুমি একটা মানসা করলে এখানে শিব মন্দিরে যে তোমার আমি এত টাকা দেবো, ওই যখন এই বছর পুড়ে যায়, যখন তার আশা পূর্ণ হয়ে যায়, তখন ওই মন্দিরটি টাকা দিয়ে যায়, তাই সেই টাকা দান বক্স আছে, বক্সে ফেলে দেয়, ঠিক আছে, সেই টাকা দেরি করে, তাই ওই 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 এই মন্দির করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে অনেক ভক্তদের দান প্লাস হ্যাঁ, গ্রামবাসীর সাহায্য, সাহায্য। গ্রামবাসীর এখানে পার্টির কোনো এ নেই। পার্টির কোনো না না সহযোগিতা নেই। না না, পার্টির কোনো সহযোগিতা নেই এখানে। না, এটা সরকারি থেকে, বিজেপি বলো সিপিএম বলো কোনো ওসব এখানে পার্টির কোনো সহযোগিতা সহযোগিতা নেই। নেই। না, না, এখানে ধরুন ভোটটা যখন চায় তারা, তখন অবশ্যই তাদেরও একটা প্রতিশ্রুতি দেয় তারা, তখন সেটা যদি পালন না করে, ও করে দেয় কি প্রতিশ্রুতি না, ভোটের সময়? প্রতিশ্রুতি দিয়ে ওই ভোট হয়ে গেলে ব্যাস। তারপরে আর ওই ভোটে 3 দিন আগে মাল ঠেল খাটি দিবে না দিয়ে মানে ওটাই আর কি, মানে তারপরে আর কোনো তাদের খবর পাওয়া যায় না। সব জায়গায় সব জায়গায় ওটা চলে। হ্যাঁ, ওটা চলে। ও কোনো ধর্তব্যের মধ্যেই নেই। আচ্ছা, এই পাশেই তো বাংলাদেশের বর্ডার, মানে হ্যাঁ, এই শিকারপুর। border। এই যে বর্ডার দেখা যাচ্ছে, এই যে এখানে বর্ডার। এটা গিয়ে এই তারকাটা দেখা যাচ্ছে, ওখান থেকে এটা আছে ইসামতি আছে, হুম, পুতলাম বেতনা মতন রয়েছে, ওর পাশে বাংলাদেশ। বাংলাদেশ। আর এদিকেও রয়েছে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমি শুনেছিলাম, 2000 সালে যে বন্যা হয়েছিল, এখানে নাকি অনেক জল হয়ে গেছিল। তাও মোটামুটি কতটা জল হয়েছিল এখানে? এখানে আছে 1 মাস। তাই, মানে এই আমি মানে পুরোপুরি আরো উপরে, মানে এই ওই যে আছে তোমার ওই রাস্তাটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা পুরো জল উঠেনি। জল উঠে গেছিল। এই যে না, রাস্তা পুরো জল উঠেনি। এই যে যে খাম্বাটা আছে, এর অর্ধেকেরও বেশি নাকি জল হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, মানে এতটা জল হয়েছিল তখন নাকি, শুনেছিলাম যে তখন নাকি অনেকে, মানে বর্ডার তখন অত কড়াকড়ি ছিল না, বর্ডার খোলা ছিল। খোলা ছিল তখন। এখান থেকে যারা মানে তারা ওই শিকারপুরে বাজারে গিয়ে বাজার করতে যেত। তেল ঠেল আনতো। আচ্ছা, হ্যাঁ, মানে এমনই একটা দুর্দশা ছিল যে আপনারা না যেতে পারছেন ওইদিকে, তখন বিএসএফই বলতো যে যাও তেল যাও, আনো, হলুদ টুলুদ। হলুদ টলুদ এই নিয়ে তো আসো। ক্যাম্প, এই তো কেউ আছে বিএসএফ ক্যাম্প তো। এই তো এখানে হ্যাঁ, হ্যাঁ। এখানে বিএসএফ এর ক্যাম্প রয়েছে। তো ওই তখন মানে আপনারা তখন ছিলেন নাকি এখানে? হ্যাঁ, আমরা কেন ছিল। তো আপনারা শিকারপুরে যেতেন, বাজার টাজার করে নিয়ে ওই আসতেন? গেছিলাম একদিন, আমাদের বাজার ঘাট আমাদের সব ও ছিল, এখান থেকেই নিয়ে আসতেন। তো অনেকে নাকি সাঁতরেও চলে যেত ও পাশে, মানে যাদের নৌকা ছিল না। সাঁতরে না, এমনি আছে এই রোডে পড়েছিল, রোডের থেকে ওখান থেকে চলে যাওয়া যেত। ড্যাঙ্গা ছিল তো। মানে তখন বিএসএফ বা বিজিবি কেউ কিছু বলতো না। তো তখন আর কি ওরাও বাংলাদেশ থেকেও এখানে এসে অনেক জিনিসপত্র কিনে নিয়ে যেত, এরকম শুনেছি আর কি। আর আচ্ছা, এইখানে যে পুজোটা হয়, নীল পুজো যখন হয়, তখন বাংলাদেশ থেকে কি কেউ আসে? মানে আগে আসতো আর কি, আগে আসতো, এখন আসতে বর্ডার অতিরিক্ত এখন কড়াকড়ি হয়ে গেছে, অনেক কড়াকড়ি। মানে এখন তো গার্ড থাকে সবসময়, বিএসএফ থাকে, এখন আসলে গুলি করবে। গুলি করবে। হ্যাঁ, এখন তো যারা আসে পাসপোর্টে আসে, এখন ধর পাসপোর্টে চোরাইতেও আসে, ভুল বলছে। হ্যাঁ ভুল এখন না, পাসপোর্টেও অনেকে আসে, এটাই বলছি যে পাসপোর্টে কি আসে কেউ? হ্যাঁ, পাসপোর্টে আসে, পাসপোর্টে তো আসবে, অবশ্যই আসে। পাসপোর্টে আসে। পাসপোর্টে এসে দেখা যাচ্ছে পুজো টুজো, কারণ তারা হয়তো এখন সেইভাবে আসতে পারে না, পাসপোর্ট করে আসে, পুজো থুজো দিয়ে চলে যায়। চলে যায়। হয়তো 2 মাস থাকলে 3 মাস। হ্যাঁ, হয়তো থাকলো। আত্মীয়স্বজন আছে কারোর এখানে, তার বাড়িতে থাকলে।
মানে সেই এখনো ওই বাংলাদেশ মানে ওই পাশে যারা থাকে বাংলাদেশের মধ্যে অনেক হিন্দুরা তো ওই পাশে থাকে, তারা এই মন্দিরের ব্যাপারে তারা জানে বা এখানে কত জাগ্রত মন্দির, তো তারা আসে এসে পুজো টুজো দেয়। সন্ন্যাসী থাকে পাঁচপতি, অনেকে এসে সন্ন্যাসী সন্ন্যাসী থাকে, আচ্ছা। তার মানে ওই সময় আসে না, ওই পাঁচপতি আসে এসে এই সন্ন্যাসী সন্ন্যাসী থাকে থেকে, হ্যাঁ আত্মীয়। কারণ কি দেখুন আগে তো কি ছিল, আগে তো যখন ভাগ ছিল না দেশ, তখন অত ইয়ে ছিল না 71-এর আগে, তো তখন তো এইখানে এই পাশ আর ও পাশে কোনো সেরকম অতটা ই ছিল না, তো তারকাটা খোলা ছিল। খোলা ছিল তখন, তো এমনিতেই লোকে এপাশ ওপাশে যাতায়াত করতো। চলো দেখে আছে পাটটা এখানে না। না আমি বুঝি না মানে। আচ্ছা আপনারা কি চাষবাস করেন না? হ্যাঁ চাষবাস করি। কি এখন এই পাটের চাষ, আচ্ছা পাটের চাষ, পাটের চাষ আছে, পটলের চাষ আছে, আচ্ছা আচ্ছা তারপরে সবজি টবজি করা হয়। সবজি টবজি, কালা বাগান টাগান আছে, আচ্ছা আচ্ছা। টাকা মাঠগুলো এই সাইডটা, কেউ ফুল করে, হুম, এই সাইডটা এইখান থেকে নিয়ে এটা টাকা মাঠ, আচ্ছা আচ্ছা, মানে এই বর্ডারের এই সাইডটাতে, ওই পাশে মানে তারকাটের ওই পাশে আপনাদের জমি আছে, হ্যাঁ লোকের জমি, সেইখানে আপনারা যান, গিয়ে চাষবাস করে বিএসএফ দের কাছ থেকে মানে পারমিশন নিয়ে যেতে হয়। পারমিশন বলতে তোমার ধরো আছে জমি জায়গা আছে, হুম, তোমার আছে ভোটের এই আধার কার্ড লাগবে। আর তোমার জমির আছে দলিল জিরাজ করে দিয়ে আসতে হয়, আচ্ছা দিয়ে আসতে হবে যে আমার জমি আছে তার প্রুফ, হ্যাঁ প্রমাণটা। প্রমাণটা, এটা আছে আমার জমি আছে তার প্রমাণ, আর এই জন্য এই জমিতে চাষ করার জন্য আমি যাচ্ছি, তোমার ফ্যামিলি যদি 10জন লোক থাকে 10টা পাসপোর্ট সাইজ ফটো ফটো দিতে হবে যে কজন ফ্যামিলির কে কে আছে না আছে। বাচ্চা থাকবে, যদি হ্যাঁ সেটা নিয়ে যায় তো হ্যাঁ, করে বিএসএফ কই আর যাওয়ার সময় ওই আধার কার্ড সই করে যেতে। আধার কার্ড সই করে যেতে হয়, মানে সেইভাবে আর কি বিএসএফদের সেইভাবে। আর আপনাদের যেহেতু যাদের জমি আছে ওই পাশে তাদের তো যেতেই হবে, নাহলে ফসল তো ওই পাশ থেকে নিয়ে যায় কি এরকম কখনো হয়েছে? আচ্ছা নিয়ে যায়। হয়, ওই যখন ধান কাটা হ্যাঁ। হয় তখন ওই মলে হ্যাঁ। ধান পা দিয়ে মলে নিয়ে চলে যায়, একটা আচ্ছা, বস্তা, অনেক সময় ধান নিয়ে চলে যায়। ওই পা দিয়ে মোলে দেখা যাচ্ছে বস্তা ভরে নিয়ে চলে গেল, তখন তো আপনারা তো এখান থেকে তো বুঝতে পারবেন না। ও, আপনার যেতে হবে না, আমি যাচ্ছি। মানে এই সমস্যাটা আপনারা তাহলে ফেস করেন যে দেখা যাচ্ছে যে আপনারা ওই পাশে চাষ করতে গেলেন, তো দেখলেন কি ওরা নিয়ে গেছে আর কি, নিয়ে চলে যায়। ওই পাশে তো কোনো ব্যারিকেড ট্যারিকেড নেই ওই পাশে। পয়সা নিয়ে আয় না, ওই আগে খুব নিত, কিন্তু ওই যখন সীমানায় যে কোনো সেগুলো নেই। ধরো এই ভারতের আল, এই বাংলাদেশের আল, এই পাশ এই আলটাই তো একই আল, হ্যাঁ, তখন ওই নিয়ে। আচ্ছা, ধরো আমি বাড়ি চলে আসলাম দুপুরবেলায়, টানা রোদি থাকতে পারছি না, বৈশাখ মাসের রোদ, হ্যাঁ, তখন নিয়ে চলে। সমস্যা এটা ওই হয়, এটা সব জায়গায় হয় যে বর্ডার এলাকায় ওই সাইডে, যেহেতু ওই সাইডে ভারতের জমি রয়েছে, তো যারা এই পাশ থেকে যাবে ওই পাশে তাদের তো দেখা যাচ্ছে যে অনেকে এই আসলাম, এবার যাবো 3টের গেটে, এই 2 ঘন্টার মধ্যে তাদের ওদের নেওয়া কম, তাহলে কি করে বলবো? ওই তখন বিএসএফ এরা বলে তোমরা হুটপাট ধান নিয়ে আসো, তখন গাড়ি ছেড়ে। আচ্ছা এইখানে যদি কেউ মানে এরকম হয় যে দূর দূরান্ত থেকে তো অনেকে আসতে চায়, যেহেতু মন্দিরে অনেক সুফল পেয়েছে, মানে অনেকের ফল পায় আর কি, বহু দূরে তাদের কারো ছেলে পেলে হচ্ছে না, কত সাধনা করে হচ্ছে না, তখন এই জায়গায় এসে মানুষ করে একজন কি বহু লোক ওই ওজনে দিয়েছিল, আচ্ছা বহু প্রসাদ দান করে। এবার কেউ যদি এখানে থাকতে চায় তাহলে থাকার কি ব্যবস্থা আছে? ওই মন্দিরেতেই থাকে, কেউ কোনো ক্ষতি করবে না। আচ্ছা, মানে এমনিতে ধরুন এইখানে যারা সন্ন্যাসী রয়েছে হ্যাঁ, তারা একটা ওই যারা বিজনেস ধরো অনেক দূরের থেকে যারা আসে জাতি পাচ্ছে না, হ্যাঁ, তারা বাড়ির থেকে তো সামান নিয়ে আসে হ্যাঁ, মন্দিরে এখানে হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে থাকে। মানে এইখানে পুরো একদম অনেক বড় জায়গা, এইখানটায় থাকার জন্য এটা করেছে। এইখানে এই বারান্দাটা তো আগে ছিল না, ছিল কি? ওই তো থাকার জন্য দূরের থেকে লোক আসতো, ও, থাকার জন্য আচ্ছা। অসুবিধা হয়ে যায়, তাই এটা করে দিয়েছে। আগে ভিতরে থাকতো, আচ্ছা ভিতরে আচ্ছা, থাকতো, মন্দিরের ভিতরে ভিতরে থাকতো, রাত হলে এই পাশে থাকে, জল যদি না হয় পাশেও শুয়ে থাকে, পাশেও শুয়ে থাকে। কেউ কোনোদিন ক্ষতি আর করে না। এইটা ছিল না, এটা এটাও করে বাবা দিয়েছে। শিবিরে তো কেউ ক্ষতি করে না, আর ক্ষতি করলে তাকেও বাবা সেই তার আমি ধরো সন্ন্যাসী রয়েছি, 1 মাস পালছি, নিরামিষ খাচ্ছি, খেয়ে যদি ওই যেদিনকে ধরো আমি শীত তুলবো সেদিন রাত্রি যদি আমি জল টল খাইছি চুরি করে, কিন্তু ওই একজন খাইলো তো ওর এই বাউরে ঠেসে মেরে ফেলছি। আচ্ছা, মানে বাবার তুমি বাবার নামে আসো, এবার বাবার মানে তুমি জল খাচ্ছ, যতবেলা তুমি বাবার মাথায় জল না দিয়ে যতক্ষণ নীলির পুজো না হচ্ছে ততক্ষণ ডাবের জল ফল টল খেতে পারবে না। কিছু খেতে পারবো না, মানে যারা ওই সন্ন্যাসী থাকে তারা ওই রকম ওই নিয়ম মেনেই থাকে, হ্যাঁ নিয়ম মেনেই থাকে। মানে যারা হ্যাঁ, যদি কেউ নিয়ম না মানলে সে পুজো না দিল সেটা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি বাবার নিয়ে যদি
কেউ চালাকি করে তাহলে কিন্তু তাদের সাজা ওই একটু আধটু পেয়ে যায় আর কি, পেয়ে যায় তারা সাজা। সে যেই হোক, যেই আমি হোক। হোক আর তুমি হোক আর আরেকজন হোক, ভগবানের নামে থাকতে গেলে ভগবানের মতন বুঝাই থাকতে একদম একদম, যে নিয়ম আছে সেটা পালন সেটা করতে পালন করতেই হবে। আর এখানে যার যা আশা করেছে তার তো আশা পূরণ হয়েছে। কেউ বলতে পারবে না যে আমরা এখান থেকে ফিরে গেছি। কেউ সোনার বেলের পাতা, কেউ সোনার চোখ, কেউ সোনার কানের, কেউ গলার রূপোর চেন, সোনার চেন, সব আছে। যখন বাবা ওঠে না তখন গলায় পুরো সব সোনা গয়না পুরো সাজানো থাকে। আচ্ছা, মানে মন্দির সব লোকের 10 জন লোকের দিয়ে গেছে। মানে এটা এরকম নয় যে, মানে এগুলো হচ্ছে ভক্তদের দান আর কি, ওইসব ভক্তদের ভক্তদের যা দিয়েছিল তাই গ্রামবাসীরা। একটা বাবার একটা সোনার চেন আছে এত লম্বা গলার থেকে, আচ্ছা, পুরো লম্বা। ওটা একজন ভক্ত বেলের দিয়েছে, পাতা, কেউ বেলের মানে পাতা, ফসল সুফল পেয়েছে, সুফল পেয়ে তারা বানর ছিল যে দিয়েছে। সোনার চেন, বড় সোনার চেন, রূপোর চেন, রূপো তো কত কত রূপো আছে তা ধরা নেই। সোনার চেন 2-3 গাছ আছে তার এরকম লম্বা বড়। 5 দিনের দিন করে রাত্রি তুমি যদি মনে করো যে আমি এই সন্ন্যাসীদের যত সন্ন্যাসী থাকবে এদের আলো চালি ভাত আর ঘি দেবো, খাতে আর আলু ভাতে দেবো, দিতে পারেন, কোনো ব্যাপার না। যদি পরিচিত থাকে হ্যাঁ, কথা থাকে তুমি দিতে পারো। দিতে মানে ওইভাবেই আর কি ওরা। আর এতে এখানে কড়াই, গ্যাস, এখানে সব আছে, সব গ্রামবাসী দিয়েছে। এখানে সব আছে কেউ আমাদের। কেউ নিজেরাও রান্না করে খায় হ্যাঁ ওই তো সব আছে। সব এখানে আছে, ওই যে বড় ড্রাম আছে, তখন গ্রামবাসীরা দেয়। দেয়। স্টোভ ফিস্টোভ গ্যাস ফ্যাস সব আছে। গ্যাস ট্যাস আর এখানে রান্না হয়, এখানে সন্ন্যাসীরা ছড়া কাটতে কাটতে পাট আনবে আর ছড়া আচ্ছা। করতে করতে আসবে। আসার পরে এই জায়গায় রান্না হবে, যত সন্ন্যাসীরা সবাই। আচ্ছা, গাজন সন্ন্যাসী যারা, তাদের মধ্যে তো তাদের কিছু হয় না। আচ্ছা তাদের কিছু হয় না, না, তোমরা ওই সময় আসবা, ওই যে খেজুর গাছে ওঠার জন্য। খেজুর গাছে উঠবা, ওরা ওই সব সন্ন্যাসীরা ওই সময় আসলে তোমরা ভালো মানে ভালোভাবে ভালোভাবে সবকিছু দেখতে পারবো। দেখতে পাবো। না আমি কোনোদিন দেখিনি যে তুমি এবার আসবা, ঠিক দেখবা যে আমি এবার আসবা হচ্ছে কি ওই আমরা উঠি তো খেজুর গাছে, আমরা উঠি। আপনি উঠতে পারেন। আমি উঠি। এটা মানে কিভাবে সম্ভব? না খেজুর গাছে তো এত কাটা থাকে, বড় বড় কাটা থাকে, কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না, মানে বাবার যেই আশীর্বাদে কিচ্ছু হয় না, মানে এটা বাবা যে আছে তার প্রমাণ এটা। প্রমাণ দেখাবে। বাবার ধরা গলায় নিয়ে খেজুর গাছের মাথায় উঠে নাচ করে, ওটাই আমি দেখেছি, ভিডিওতে দেখেছি। ড্যান্স দেবে। হ্যাঁ, খেজুর গাছের মাথায় উঠে নাচা। আবার ওই খেজুর ভেঙে নিয়ে আসা হয়, ওই যে হনুমান করা হয়েছে, ওই যে হনুমান করা হলো হয়, এটাও নাকি কাটা বেঁধে না, কাটা হবে। এটা কোথায়? এই পাশেই হয় নাকি? হ্যাঁ, তো এই পাড়া এইখান থেকে রাস্তা আছে ভিতরে, খানিকটা মানে এইখানে ওই জায়গায় ওই বাঙরের কান্দায় একটা বাঙর আছে পাশে, আচ্ছা আচ্ছা, আর পাশে একটা বাঙর আছে। মানে ওইখানে খেজুর গাছে উঠে গাজন সন্ন্যাসীরা এই নীল পুজোর সময় নাকি? নীলের দিন, নীলের দিন, নীল পুজোর সময়। আচ্ছা আচ্ছা, এইখানে যে ওই চড়ক হয়, চড়কটা কি এখানে হয়? চড়ক এখানে হয়, চড়কও হয়, মানে বড়শি দিয়ে না বসে ফুটে হয় আমাদের এখানে, বসে ফুটে ওই গাঙ্গলি হয় ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে পয়লা বৈশাখে হয়, ওটা পয়লা বৈশাখে ওটা হয়। ওইটা পয়লা বৈশাখে করে ওরা। আচ্ছা আচ্ছা, আমাদের এখান থেকে লোক হয় একটু বেশি তো, হ্যাঁ, ওরা ওই লোকটা এখানে টেনে নিয়ে যায়, তাও ওখানে লোক থাকে না আচ্ছা ওই জায়গায় আচ্ছা। গাঙ্গলে। তো আপনার ভালো লাগে না এগুলো? যে হ্যাঁ, খুবই ভালো লাগে, মানে বাবার প্রতি এই ভক্তি। আমরা প্রতি বছর এখানে থাকি বাবার কাছে, কোনো আর সমস্যা নেই। আর বাবা মানে সেইভাবে কোনো না, সব দিকে বাবা সাপোর্ট করে, মানে যে এরকম পরিবারের কোনো অসুবিধা হয় না, মানে বাবার আশীর্বাদে সেরকম কোনো রকমের কোনো অসুবিধা। ভালোই হয়। কিন্তু এই মন্দিরের জন্য এই জায়গাটা বিখ্যাত, হ্যাঁ, এই মোস্তাফাপুর এই মন্দিরের জন্য নীল পুজো বা। আচ্ছা, একটা কথা আমার জিজ্ঞাসা করার ছিল, এই মন্দিরটা আপনারা হয়তো নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনেছেন কোনো কাহিনী, মন্দিরটা কেমন করে হয়েছিল এখানে? এমনি কি করা হয়নি, এমনি আমরা গ্রাম থেকে করা হয়েছে সব। না না না, এখানে তো মহাদেব আছেন, হ্যাঁ, অবশ্যই আছেন। এইটা ওই মহাদেবটা এটা কোথায় অনেক, ছিল? এটা আছে, কত প্রাচীন মন্দিরটা এটা সেটা আর কি। হচ্ছে এর প্রথম কাহিনী অনেক। এই শিব ঠাকুর ছিল আছে বাংলার এই যে নাকি শিকারপুরে না, ওই শিকারপুরে ওরা ওই আমাদের এই যে বেতনা আছে না ওটার ভিতরে, ওই বেতনার ভিতরে ওরা ওই ওই পাটে ওরা কাপড় কাটছিল, কাপড় কাটছিল মানে শিবলিঙ্গের উপরে? হ্যাঁ, ওর উপরে মানে বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, এই আমাদের এই তো আমাদের ভারতের মধ্যে। আচ্ছা, ভারতের মধ্যে এইখানে বেতনা আছে, বেতনা আছে, ওইখানে ওই বেতনার ভিতরে ওই ওরা শিবলিঙ্গের উপর ওরা বুঝতে পারেনি যে এটা বাবা। ওরা কাপড় কাটছিল, আচ্ছা, ওর সঙ্গে দুটো ছিল। আচ্ছা ওরা আচ্ছা কি হিন্দু ছিল না ওরা? না, ওরা মুসলিম আছে। আচ্ছা, যারা কাপড় কাটছিল তারা মুসলিম ছিল, ওরা বুঝতে পারেনি। বুঝতে পারেনি। ওর সঙ্গে দুজনা ছিল, দুটো ঠাকুর ছিল। একটা ঠাকুর আমাদের আমাদের ওই পাড়ায় বড় পাড়ায় আমাদের এক মোশন ওই পাড়ির সঙ্গে ছেলে বুড়ো হ্যাঁ, পড়ান বলে ওর শর্মা দেখে গেল,
বলছে আমি এরকম জায়গায় আছি, আমার খুব কষ্টটা, তা আমার এসে তোরা নিয়ে যা। আচ্ছা এসে তাই ওরা সব নিয়ে আসলো, এসে এই নিয়ে ওই জায়গায় পুজো করা হয়, ওই যে ছোট মন্দিরটা, ওই জায়গায় যে কলা খোলা, ওই যে কলা গাছ না, ওই কলার ইয়ে তুলে ওই করা পুজো করতো আগে। আচ্ছা, এই মন্দিরটার পিছনে যে ছোট মন্দিরটা, ওই জায়গায় প্রথম পুজো হয়েছে, ওইখানে প্রথম পুজো হয়েছে, ওই জায়গায় হচ্ছে প্রথম পুজো। আচ্ছা, তারপরে পরে এইটা করতে করতে তারপরে মানে ওই সবাই ওই ওটাকে নিয়ে আসলো যেখানে কাপড় কাচ্ছে, ওটা নিয়ে এসে ওখান থেকে এনে আমাদের এই বাঙালিরা রাখা, এখানেই প্রথম পুজো শুরু হয় তখন, প্রথম থেকেই শুরু হলো। আচ্ছা, মানে সব স্বপ্নে দোষ দেয়। স্বপ্নে। তাও এটা অনেক বছর, মানে 100-200 বছর আগে, তার বেশি, মানে 300-400 বছর জন্ম হয়নি। আচ্ছা, তার মানে অনেক প্রাচীন, কাকার জেঠুরা দাদুরা সবাই দেখেছে আর কি, মানে তাও 300-400 বছর তো হবে, মানে সেই পুরনো। আর ওই যে ঠাকুরটা আমরা নিয়ে আসি, তা ওর গায়ে কোনো যে বাঙালির যে ময়লা কোনো জং ধরবে না, একদম পরিষ্কার ধপধপ করবে। আচ্ছা আচ্ছা, সব পরিষ্কার, সব পরিষ্কার, একদম ধপধপ পরিষ্কার। আচ্ছা, প্রতিদিন যে এই দিঘির থেকে যে বাবাকে তুলে এখানে পুজো করা হয়, ওইটা মানে মানে খুঁজতে তো অনেক টাইম লাগে। হ্যাঁ, ওই আমরা বেলা 3টের সময় লাভি, তখন গিয়ে খুঁজে তারপরে খুঁজে বের করা হয়। আচ্ছা, ওই শিবলিঙ্গটাই কি ওইটা? ওটাই, মানে অনেক সেই। কিন্তু বাবাকে বাবা এরকম প্রত্যেকবার এরকম ওই দিঘির থেকে আপনারা তোলেন বাবাকে, তুলে পুজো করেন, পুজো করা হয় নীল পুজোর সময় 28 তারিখের থেকে শুরু, 28 আবার বাবাকে পুজোর শেষে আবার বাবাকে আবার থুয়ে আসা হয়, বাঙালির দিয়ে আসা হয়। মানে এটা একটা বিশেষ, একটা অন্য রকমের আর কি, বাবাকে পুজো এইভাবেই করা হয় আর কি। আর অন্য জায়গায় যে পুজো হয়, আর ওই যে এদিকে কি গ্রাম একটা বলে, ওই এইদিকে না এলান্তর ওই সাইডে, ওই যে গাঙ্গুলি না গাঙ্গুলি না, জলেশ্বর এই নিয়মই আছে, তাই? এই নিয়ম কারণ ওখানেও এরকম দিঘির থেকে তোলা হয় বাবাকে। বাড়ি একটা ওই সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে ওরা থাকে, ওই পুকুরের ভিতরে রেখে তুলে আবার পুজো করা হয়, বা আবার পুজোর শেষে আবার বাবাকে রেখে আসা হয়। ওখানে অনেক ধুমধাম, ওখানে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে। কিন্তু এইখানে যে বললেন সাইডে তো বেশি, কিন্তু এই যে সন্ন্যাসী, 150 সন্ন্যাসী একসাথে আসে পুজোর সময় আসে, আপনিও সন্ন্যাসী থাকেন, মানে এই জিনিসটা অন্য জায়গায় আমি মানে শুনিনি যে এত সন্ন্যাসী এক জায়গায়। আর আপনিও যেহেতু সন্ন্যাসী, আপনি ব্যাপারটা ভালো বুঝবেন যে সন্ন্যাসীদের কত নিয়ম কানুন পালন করতে হয়। ধরো আমরা 5 দিন ধরো কিছু খাই না, নির্জলা থাকি, এই যে ওই জায়গার থেকে আমরা আসবো, এখানে রান্না বান্না হবে, আলু চালের ভাত, ডাল থাকবে, ডাল চাল একসঙ্গে রান্না হবে, আলু ভাতও থাকবে, ওই দিয়ে খাওয়া হবে, ওই শেষ। আর পুজো শেষ, যতদিন না শেষ হবে তত সময় কি খাবেন? কিছু খাবো না, কিছু খাবেন না। আর ওই যে নীল পুজোর দিনকে বলছি না, ওই যে হাজরা ভেটের থেকে এসে তাই দুটো একখানা ফল খেলাম, খেয়ে জল খেলাম, ব্যাস, ওই আর হবে না। কিন্তু মানে আপনাদের কোনো অসুবিধাও হয় না? না, মানে বাবার আশীর্বাদে কোনো কিছু হয় না, মানে এই যে এতদিন যে খাচ্ছেন না কিছু, মানে কিচ্ছু হবে না, মানে এটা মহান কৃপা, বাবার মহান কৃপা, আশীর্বাদ না হলে এটা সম্ভব না। এই যে আপনি যে সন্ন্যাসী থাকেন, এটাও বাবার আশীর্বাদ, না হলে কোনো কিছু হয় না। এটাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এইটা একটা নতুন দেয়া হলো। আচ্ছা, এটাই বারান্দাটা করা হয়েছে, এখানে কি দূর দূরান্ত থেকে যদি কেউ থাকতে চায় এখানে থাকতে পারে, মানে এখানে বিছিয়ে বা মাদুর টাদুর বিছিয়ে এখানে থাকতে পারবে। খুব ভালো করা হয়েছে এখানে। রাত 12টা 1টা 1টার পর 2টো পর্যন্ত লোক থাকে রাত। আচ্ছা, মানে কোনো রকমের কোনো ক্ষতি হবে না কারোর এখানে থাকলে, বা আর ওই ক্যাম্প নয়, সামনে ক্যাম্প আছে, বিএসএফ এর ক্যাম্প আছে, তো কোনো রকমের কোনো অসুবিধা নেই, মানে সেইভাবে গার্ড দেওয়া রয়েছে যে ওই পাশ থেকে বাংলাদেশ থেকেও কেউ এসে উল্টোপাল্টা করবে তাও করতে পারবে না। কোনো গন্ডগোল এখানে ঝড় ঝামেলা হবে না। আমাদের ক্যাম্প থাকে, থানা ফোন করা হয়, থানা এসে থাকে, থানা থেকে এসে সব থাকে। পুজোর সময় তো পুলিশ আসে না? হ্যাঁ, ওরা তো থাকে, ওরাও থাকে, বিএসএফ থাকে, পুলিশও থাকে। হ্যাঁ, ওরা বলে আসি আমরা, মেয়ের দিনকে বলে আসি আমরা, এরকম মেয়েরা আপনারা একটু থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের তো পুজো না, আমাদের তো পুজো, আমরা তো নাশা পাতে থাকবো কোথায়? হ্যাঁ, মানে ওনারাও অনেক আন্তরিক ভাবে ওনারাও আসেন, ওরাও খুব মানে বিশাল মানে ওরাও তো মানে ওরাই তো বেশি পুজো করে। ওরা সন্ধে ওই সোমবারের দিনকে ওরা ফার্স্ট সকালে এসে ওরা পুজো দিয়ে চলে যাবে। আচ্ছা, এই যে ডিউটিতে চলে যাবেন, ডিউটিতে যাওয়ার আগে পুজো দিয়ে আবার ডিউটিতে চলে যাবে। মানে ওনাদেরও অনেক বিশ্বাস ভক্তি রয়েছে,
এই জায়গার উপর, কারণ এখানে তাদের ডিউটি থাকে এবং তারাও তো এই জায়গায় মন্দির সম্পর্কে তারাও অনেক দিন থেকে শুনে এসছে, তারাও সুফল পেয়েছে, তাদেরও মনস্কামনা পূর্ণ হয়েছে। মেলাটা কি এই মাঠ পুরো এই মাঠ জুড়ে চাষবাস হয় এই পাশটা এর ভিতরে হয়? আচ্ছা, এর ভিতর থেকে নিয়ে আর ওই যে নিচে আছে না, এখানে জল শুকিয়ে যাবে? হ্যাঁ, ওই জল ওখানে সব মেলা হবে, এই পাশটা সব মেলা হবে। আচ্ছা আচ্ছা, মানে এই পুরো এরিয়া জুড়ে এই মেলাটা হয়। আমরা নাগরদোলা ভালো ওই সাইডে দিয়ে, ওই সাইডে নাগরদোলা হয়, নিচের সাইডে ওই হয়। আচ্ছা, মিষ্টির দোকান ফোকান এসে লাইনটা মনে হয় এই সাইডটা থাকে। কোথা থেকে ভক্তরা এখানে আসে? বহুত টাকা থেকে, দিল্লি বোম্বে থেকেও আসে, সব আসে, বাংলাদেশ থেকেও তো আসে। না আগে বাংলাদেশ তো আসে না, পাসপোর্টে যারা আসে, না পাসপোর্টে যারা আসে আমাদের জয়ন্তী পটাতে আসে, এসে থাকে, এসে ধরো বেশ আত্মীয় থাকে যে তারা এসে আসে। তো অনেক জাগ্রত এখানে রয়েছে বাবার মন্দির। আর আপনাদের মানে গ্রামবাসীর সহযোগিতা ছাড়া তো এই মন্দির পরিচালনা সম্ভব ছিল না, কারণ সরকারিভাবে সেই সহযোগিতাটা আপনারা, লোকেও কিছু দেয় টাকা পয়সা এইসব করার জন্য ভক্তরা। শুনেছি নাকি একদম মানে যে বাবার যে একটা চেন আছে নাকি গলার থেকে একদম, হ্যাঁ সেটাও কোনো একজন ভক্ত, ছোট ছোট জিনিস তো, হ্যাঁ ওই সব গুলো ভেঙে বড় করে নিয়ে আসা। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে ওই ছোটগুলো নিয়ে ভেঙে জিনিস বড় চেন করে আনা হয়েছে। বাবাকে যখন এখানে আনা হয় প্রত্যেক বছর, সেখানে বাবাকে সোনার অলংকার দিয়ে সাজানো হয়। আচ্ছা, মানে চৈত্র মাসের শেষের দিকে আসলে এখানে আমরা মানে যে কোনো কেউ যদি আসে তাহলে এই ধুমধাম করাই মানে নীল পুজো দেখতে পারবে আর কি, তাই তো? তখন ওই খেজুর মানে খেজুর ভাঙা, ওটা কি প্রথম দিনই হয় খেজুর ভাঙাটা? না, ওটা হচ্ছে নীল পুজোর দিন হবে, যেদিন শিব উঠবে। আচ্ছা, যেদিন শিব উঠবে সেদিনকে। আচ্ছা, এটা কিভাবে বোঝা যায় যে কবে, মানে ধরো আকাশে চৈত মাস পঞ্জিকা দেখে নাকি? 30 মাস তো, 30 মাস 28 তারিখে ধরে তো শুরু, 27 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, 27, 28, 29, 30 তারিখ পর্যন্ত শেষ। আচ্ছা, 30 তারিখ তো প্রথম দিনই এটা হয়। বন্ধুরা, তোমাদেরকে এই মন্দিরটা দেখাচ্ছি। এইটাই সেই শিব মন্দির যে মন্দিরে বাবাকে প্রতি বছর এই দিঘি থেকে তোলা হয় এবং এই দিঘি থেকে তুলে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং তারপরই চলে নীল পুজো। এটা চৈত্র মাসের 28 তারিখে, যদি 30শে মাস হয় চৈত্র মাস, তাহলে 28 তারিখ থেকে এই নীল পুজো শুরু হয়। 30 তারিখে মানে 30শে মাস হলে 28 তারিখে শুরু হয় এবং 28 তারিখের দিনই এখানে যারা গাজন সন্ন্যাসী আছে প্রায় 150 জন গাজন সন্ন্যাসীরা এখানে আসেন এবং এসে এখানে যে খেজুর গাছ আছে, খেজুর গাছে উঠে তারা কিন্তু নৃত্য করেন। তো ওই যার সঙ্গে কথা বললাম, উনিও ওই সন্ন্যাসীদের মধ্যেই, উনিও একজন যিনি সন্ন্যাসী থাকেন, তো উনিও খেজুর গাছে ওঠেন। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটা এতটা সুন্দর জায়গা। তো এই পাশে এই যে ছোট মন্দিরটা রয়েছে, এই ছোট মন্দিরেই আগে পুজো করা হতো। আর এখানে যে বর্ডার রয়েছে, এই যে এইখানে এই পাশটাই বাংলাদেশের বর্ডার রয়েছে। আর এই যে দিঘিটা, এই দিঘিতেই বাবা রয়েছে, বিরাজ করছে এবং বাবাকে নীল পুজোর সময় তোলা হয়। তো এত সুন্দর জায়গা, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর জায়গা। এই যে এখানকার প্রকৃতি পরিবেশ কতটাই সুন্দর, আর শীতল হাওয়া এই জায়গায়, একদম শীতল ঠান্ডা হাওয়া এই বটগাছের নিচে। অনেকেই এরকম ইট বেঁধে রেখেছে। তো এখানে অনেকের মনস্কামনার জন্য এখানে ইট বাঁধা এখানে রয়েছে। আর এখানে পাট বা অন্য কিছু এখানে জাগ দেওয়া হচ্ছে, এখানে পাট জাগ দেওয়া হচ্ছে। আর দূরে রয়েছে বাংলাদেশ রয়েছে এইখানে, এটাই এখানে তারকাটা বেড়া। এখান থেকে হয়তো কতটা দেখাতে পারছি। তো সেটা এই যে এখানে, এটা হচ্ছে বাংলাদেশের শিকারপুর, এই জায়গাটার নাম বাংলাদেশের শিকারপুর। আর এটা হচ্ছে মোস্তফাপুর শিব মন্দির এখানে রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কি করে আসবে? তার অ্যান্সার হলো, এখানে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের যদি কলকাতা থেকে আসো তাহলে আগে তোমাদের বনগাঁ স্টেশনে আসতে হবে, বনগাঁ জংশন স্টেশন। আর বনগাঁ জংশন থেকে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিই। এটা হলো, যে কোনো ট্রেন ধরে তোমরা আগে বনগাঁ জংশনে আসলে, সেটা যেখান থেকেই আসো তোমরা, আগে বনগাঁ জংশন স্টেশনে তোমাদের আসতে হবে। তো বনগাঁ জংশন স্টেশন থেকে তোমাদের মতিগঞ্জ আসতে হবে আগে। মতিগঞ্জ টোটো বা অটো ধরে তোমরা আগে মতিগঞ্জ আসবে, ভাড়া লাগে 15 টাকা। তো মতিগঞ্জ থেকে বাস আসে আশারু পর্যন্ত।
তো বাস বা অটো বা টোটোতে করে তোমরা আগে আসবে আশারু, সেই আশারু মতিগঞ্জ থেকে আশারু আসবে এবং আশারু থেকে ওখান থেকেও টোটো বা অটো রয়েছে, সেখান থেকে এই মোস্তফাপুর এই যে শিব মন্দির রয়েছে এখানে তোমরা আসতে পারো। তো বন্ধুরা, এখানে যদি তোমরা আসো কোন সময় আসবে তার অ্যান্সারে আমি বলবো যে এখানে যদি তোমরা আসো তাহলে প্রতি বছর এই জায়গায় খুব ধুমধাম করে নীল পুজো হয়ে থাকে, যেটা চৈত্র মাসের 28 তারিখে হয়ে থাকে। যদি 30শে মাস হয় তাহলে 28 তারিখে হয়, যদি 31শে মাস হয় তাহলে 29 তারিখে নীল পুজো হয়ে থাকে। আর নীল পুজো বাবাকে তোলা হয় বিকাল 3টের সময়, বাবাকে তোলা হয় এই দিঘি থেকে। তারপরেই খেজুর ভাঙা হয়, গাজন সন্ন্যাসীরা খেজুর গাছে উঠে নৃত্য করে, সেটাও তোমরা দেখতে পারো। তাই আমার সাজেশন, তোমরা যদি ওই বিশেষ দিনটাতে আসতে চাও তাহলে তোমাদের চৈত্র মাসের 28 তারিখে বা 29 তারিখে, যদি 30শে মাস হয় তাহলে 28 তারিখে, আর যদি 31শে মাস হয় তাহলে 29 তারিখে বিকাল 3টের আগে তোমরা যদি এখানে আসতে পারো তাহলে তোমরা এই খেজুর গাছে যে নৃত্য গাজন সন্ন্যাসীদের সেটা তোমরা দেখতে পারবে, আর বাবাকে এই দিঘি থেকে তোলা হয় সেটাও তোমরা দেখতে পারবে। তো আমার সাজেশন যে তোমরা ওই সময়টায় আসো, ওই সময় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং অনেক ভিড় এখানে হয়। তো আর এখানে থাকার যে ব্যবস্থা আছে, এই মন্দিরের সামনে রয়েছে একটা জায়গা, মানে একটা বারান্দার মতো করা আছে। যদি কেউ থাকার জন্য সমস্যা হয় তো এই মন্দিরের সামনে কিন্তু তারা থাকতে পারে। আর তাছাড়াও এখানে গ্রামবাসীদের কাছে বাড়িতে তোমরা থাকতে পারো, সেখানে কোনো বাড়িতে তোমরা থাকলে সেটাও থাকতে পারো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাটা তোমাদের একবার দেখাচ্ছি, এই জায়গাটা অনেক বড় একটা দিঘি এখানে রয়েছে, কিন্তু এখানে যখন পুজোটা হয়, এখানে নীল পুজোটা হয়, তখন এই দিঘিটা কিন্তু তখন আর দিঘি থাকে না, তখন শুকিয়ে যায়। এখানে মেলা বসে, অনেক বড় মেলা হয়, আর এখানে নীল পুজো হয়ে থাকে। এই মাঠ দেখতেই পাচ্ছ কত বড় মাঠ এখানে রয়েছে। আর এই জায়গাটা খুবই সুন্দর, আমার তো এসে খুবই ভালো লেগেছে যে এই জায়গাটা এত সুন্দর জায়গা। আমার মনে হয় শুধু কেন নীল পুজোর সময় কেন, তোমরা যে কোনো দিন এখানে আসতে পারো, যে এত সুন্দর একটা প্রকৃতি পরিবেশ যদি তোমাদের দেখতে হয় তাহলে এই জায়গায় তোমাদের আসতে হবে। কত সুন্দর জায়গা, মানে ওয়াসাম জায়গা, মানে প্রকৃতির অপরূপ একটা সৌন্দর্য, ঠান্ডা শীতল হাওয়া এখানে রয়েছে। দেখো চারপাশটা তোমাদের দেখাই, এখান থেকে এই মন্দিরটাও দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর লাগছে। আর এখানেই কোথাও বাবার, মানে এখানে এই বড় দিঘিটা যেটা রয়েছে এখানেই বাবার শিবলিঙ্গটা এখানে ভক্তরা রেখেছেন এবং নীল পুজোর সময় এটাকে তোলা হবে। আর এখান থেকে শিকারপুর, এখানে এই যে বর্ডার রয়েছে এখান থেকে ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওই পাশে রয়েছে বাংলাদেশের শিকারপুর বাজার। তো এখান থেকে বাংলাদেশও দেখা যায়, এখান থেকে বাংলাদেশের ওই গাছপালা সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে। ওখান থেকে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে বাংলাদেশের। তো এটা হচ্ছে একদম বাংলাদেশের মানে সীমান্তবর্তী এলাকা, আর ভারতের শেষ গ্রামও বলা যায় এখানে রয়েছে। তো খুব সুন্দর প্রকৃতি পরিবেশ এখানে রয়েছে, খুব সুন্দর জায়গা এটা। তো বন্ধুরা, এখানে যদি তোমরা আসো কোন সময় আসবে তার অ্যান্সারে আমি বলবো যে এখানে যদি তোমরা আসো তাহলে প্রতি বছর এই জায়গায় খুব ধুমধাম করে নীল পুজো হয়ে থাকে, যেটা চৈত্র মাসের 28 তারিখে হয়ে থাকে। যদি 30শে মাস হয় তাহলে 28 তারিখে হয়, যদি 31শে মাস হয় তাহলে 29 তারিখে নীল পুজো হয়ে থাকে। আর নীল পুজো বাবাকে তোলা হয় বিকাল 3টের সময়, বাবাকে তোলা হয় এই দিঘি থেকে। তারপরেই খেজুর ভাঙা হয়, গাজন সন্ন্যাসীরা খেজুর গাছে উঠে নৃত্য করে, সেটাও তোমরা দেখতে পারো। তাই আমার সাজেশন, তোমরা যদি ওই বিশেষ দিনটাতে আসতে চাও তাহলে তোমাদের চৈত্র মাসের 28 তারিখে বা 29 তারিখে, যদি 30শে মাস হয় তাহলে 28 তারিখে, আর যদি 31শে মাস হয় তাহলে 29 তারিখে বিকাল 3টের আগে তোমরা যদি এখানে আসতে পারো তাহলে তোমরা এই খেজুর গাছে যে নৃত্য গাজন সন্ন্যাসীদের সেটা তোমরা দেখতে পারবে, আর বাবাকে এই দিঘি থেকে তোলা হয় সেটাও তোমরা দেখতে পারবে। তো আমার সাজেশন যে তোমরা ওই সময়টায় আসো, ওই সময় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং অনেক ভিড় এখানে হয়। তো আর এখানে থাকার যে ব্যবস্থা আছে, এই মন্দিরের সামনে রয়েছে একটা জায়গা, মানে একটা বারান্দার মতো করা আছে। যদি কেউ থাকার জন্য সমস্যা হয় তো এই মন্দিরের সামনে কিন্তু তারা থাকতে পারে। আর তাছাড়াও এখানে গ্রামবাসীদের কাছে বাড়িতে তোমরা থাকতে পারো,
সেখানে কোনো বাড়িতে তোমরা থাকলে সেটাও থাকতে পারো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাটা তোমাদের একবার দেখাচ্ছি, এই জায়গাটা অনেক বড় একটা দিঘি এখানে রয়েছে, কিন্তু এখানে যখন পুজোটা হয়, এখানে নীল পুজোটা হয়, তখন এই দিঘিটা কিন্তু তখন আর দিঘি থাকে না, তখন শুকিয়ে যায়। এখানে মেলা বসে, অনেক বড় মেলা হয়, আর এখানে নীল পুজো হয়ে থাকে। এই মাঠ দেখতেই পাচ্ছ কত বড় মাঠ এখানে রয়েছে। আর এই জায়গাটা খুবই সুন্দর, আমার তো এসে খুবই ভালো লেগেছে যে এই জায়গাটা এত সুন্দর জায়গা। আমার মনে হয় শুধু কেন নীল পুজোর সময় কেন, তোমরা যে কোনো দিন এখানে আসতে পারো, যে এত সুন্দর একটা প্রকৃতি পরিবেশ যদি তোমাদের দেখতে হয় তাহলে এই জায়গায় তোমাদের আসতে হবে। কত সুন্দর জায়গা, মানে ওয়াসাম জায়গা, মানে প্রকৃতির অপরূপ একটা সৌন্দর্য, ঠান্ডা শীতল হাওয়া এখানে রয়েছে। দেখো চারপাশটা তোমাদের দেখাই, এখান থেকে এই মন্দিরটাও দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর লাগছে। আর এখানেই কোথাও বাবার, মানে এখানে এই বড় দিঘিটা যেটা রয়েছে, এখানেই বাবার শিবলিঙ্গটা এখানে ভক্তরা রেখেছেন এবং নীল পুজোর সময় এটাকে তোলা হবে। আর এখান থেকে শিকারপুর, এখানে এই যে বর্ডার রয়েছে, এখান থেকে ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওই পাশে রয়েছে বাংলাদেশের শিকারপুর বাজার। তো এখান থেকে বাংলাদেশও দেখা যায়, এখান থেকে বাংলাদেশের ওই গাছপালা সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে। ওখান থেকে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে বাংলাদেশের। তো এটা হচ্ছে একদম বাংলাদেশের মানে সীমান্তবর্তী এলাকা, আর ভারতের শেষ গ্রামও বলা যায় এখানে রয়েছে। তো খুব সুন্দর প্রকৃতি পরিবেশ এখানে রয়েছে, খুব সুন্দর জায়গা এটা। ধরা এই গ্রামটা, এই পাশেই রয়েছে এই মোস্তফাপুর গ্রাম, এবং মোস্তফাপুর গ্রামের পাশে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই দিঘির পাড়, মানে এই দিঘিটা রয়েছে, বড় দিঘিটা, এর পাড়েই রয়েছে এই মন্দিরটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর জায়গা। এখানেই আমি আজকে এসেছিলাম, আর এখানে তোমাদের দেখালাম যে এই জায়গার প্রকৃতি পরিবেশ এবং এই মন্দিরটা সুপ্রাচীন মন্দির, প্রায় 350-400 বছরের পুরনো মন্দির। এবং এনারা যেটা বললেন যে এই মন্দিরটা তৈরির পেছনে যে কাহিনীটা রয়েছে সেটা হলো, এখানে যে শিবলিঙ্গটা এখন পুজো করা হয়, এই শিবলিঙ্গটা আগে বাংলাদেশের ওই সাইডে মুসলিমরা কাপড় কাচ্ছিল এই শিবলিঙ্গের উপরে। তারা বুঝতে পারেনি যে এটা বাবা মহাদেবের যে শিবলিঙ্গ, সেটা বুঝতে পারেনি মুসলিমরা। তো কাউকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল, বাবা স্বপ্নাদেশ দিয়েছিল এখানকার এলাকাবাসীদের, এবং তারা গিয়ে ওই শিবলিঙ্গটাকে উদ্ধার করে, ওখান থেকে উদ্ধার করে তারপর এই মন্দিরে সেই শিবলিঙ্গেরই পুজো করা হয়। এই কাহিনীটা প্রায় 300-400 বছরের আগেকার। তখন থেকেই এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয় মোস্তফাপুরে, এবং এখানেই বাবা মহাদেবের পুজো করা হয়। এখানে মন্দিরের ভিতরে এখানে একটা বাবার মানে ছবি আঁকা আছে, কিন্তু মন্দিরের ভিতরে কোনো শিবলিঙ্গ নেই। এই শিবলিঙ্গটাই এই দিঘির মধ্যে রাখা রয়েছে। যখন নীল পুজো হবে তখন বাবার এই শিবলিঙ্গটা এনে এখানে প্রতিষ্ঠিত করা হবে এবং এখানে পুজো করা হবে। প্রত্যেক বছর এখানে এই পুজোটা হয়, যেটা চৈত্র মাসের 28 তারিখে হয়ে থাকে নীল পুজো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম মোস্তফাপুরের এই শিব মন্দির। ভারতের শেষ গ্রাম এই মোস্তফাপুর, এবং ভারতের শেষ গ্রামে এই মন্দিরটা, এই জাগ্রত মন্দিরটা এখানে রয়েছে, যেখানে প্রতি বছর নীল পুজোর সময় এখানে প্রায় 150 জন সন্ন্যাসী এখানে আসে। আর এখানে দেখতে পাচ্ছি এই মন্দিরের পাশে এখানে চাষ হয়েছে পটল চাষ এখানে হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই মন্দির দেখালাম, মোস্তফাপুরের শিব মন্দির। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।